আত্রাইতে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালনকালে আমি রবীন্দ্রনাথের সম্পর্কে জানাশোনার চেষ্টা করি। জমিদার রবীন্দ্রনাথের কথা বলছেন আপনি, না আমি একজন মানুষ হিসেবে, সাহিত্যিক হিসেবে? তিনি এসেছিলেন রবীন্দ্রনাথ হিসাবে, কিন্তু পরবর্তীকালে আসার পরে তার প্রথম বোধহয় মানুষ দেখার সুযোগ হয়েছিল আমাদের উত্তরবঙ্গেই। আমি তার সময়টাকে ধরে এনে এবং তার সময়টাকে আমার সময়ে কিভাবে আমরা মূল্যায়ন করছি, মানুষ কিভাবে মূল্যায়ন করছে, সে নিয়ে আমি কিছু লেখা। তারাশঙ্করের গ্রাম যেমন, অথবা বিভূতিভূষণের গ্রাম যেমন, সেই গ্রাম তো এখন আর নাই। সেই গ্রাম পাল্টে গিয়ে সেই গ্রামে রাজনীতি ঢুকেছে, সেই গ্রামে মস্তানি ঢুকেছে, সেই গ্রাম বদলে গেছে। আমার বিলডাকিন উপন্যাসে সেই বিষয়গুলো উঠে এসছে। আপনি কাজ করেছেন প্রশাসনিক একটা জায়গায়, প্রশাসনিক মানুষ একটু কঠোর হয়, তারা একটু উপরতলা থেকেই দেখে সবকিছু। কিন্তু আপনার লেখা পড়ে এবং আপনার সঙ্গে কথা বলে সবসময় মনে হয় যে আপনি একটা কোমল দরদি মন নিয়ে এই যে কাছ থেকে মানুষগুলোকে দেখার সুযোগ পেয়েছেন, তাদের দুঃখ, যন্ত্রণা, বঞ্চনাগুলো তুলে নিয়েছেন। প্রশাসনে আমি কাজ করতাম এবং এখন অবসরে আছি। প্রশাসনকে আমি প্রশাসনের মধ্যে সীমিত রেখেছি এবং আমার লেখক সত্তাকে আমি লেখক সত্তার মধ্যে ধরে রেখেছি। আমার একটি গল্পের নাম মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র। জি, তো মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র, সেটি কিন্তু একটা স্যাটায়ার আসলে। এবং যখন এটা গল্পটা প্রকাশিত হয় নতুন দিগন্তেই, তখন আমাকে একজন পলিটিক্যাল লিডার ফোন করে বলেছিলেন যে এই গল্পটি তো দারুণ, আপনি এটা কোন মন্ত্রীর চিন্তা করে লিখেছেন? তা আমি বললাম যে আপনার কোন মন্ত্রীর কথা মনে পড়ে এখানে? একদম অন্যরকম একটা বিষয়, ট্রেডিশনাল মেডিসিন, অর্থাৎ আমাদের ভেষজ অথবা লোকায়ত চিকিৎসা পদ্ধতি, এশিয়াটিক থেকে বইটা হয়েছে, এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ। জি, আপনি উদ্বাস্তু নামে উপন্যাস লিখছেন, রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন। রবীন্দ্রনাথের ভাষায় আমি বলতে পারি যে বিচিত্র দিকে গেলেও আমার সেই বিচিত্র যাওয়াটা অতটা যে গভীরে গেছে তা আমি বলবো না, কিন্তু যতটুকু গিয়েছে ততটুকু আমি খুব সৎভাবে নেয়ার চেষ্টা করেছি। আজকে যখন স্টুডিওতে আসছিলাম, আপনারা জানেন যে এখন বৃষ্টির মৌসুম, প্রবল বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টির সময় আমি গাড়িতে বসা, একদিকে বৃষ্টি উপভোগ করছি, অন্যদিকে মানুষের ভোগান্তি দেখছি, নিজেও চিন্তিত হচ্ছি যে কিভাবে নামবো, রাস্তায় জল জমে যাচ্ছে। তো এই যে একই সঙ্গে বৃষ্টি আমাদেরকে একটা আনন্দ দেয়, আবার অন্যদিকে কিছু জাগতিক অসুবিধারও তৈরি করে। তা আমার কাছে মনে হয় যে এইটাই সাহিত্যের একটা বড় অংশ। সাহিত্য ঠিক এরকম, একদিকে সুন্দরের কথা বলে, অন্যদিকে প্রান্তিক মানুষের কথা, মানুষের জীবনের দুঃখ, দুর্দশা, হতাশার কথা, অন্যদিকে আশা, আনন্দের কথা বলে। এই কথাগুলো বললাম এই কারণেই যে নতুন করে বেঙ্গল বুকস প্রেজেন্ট টিভিএস লিড টক শুরু হচ্ছে, 3য় সিজন। এবং এই 3য় সিজনের শুরুতে আমি বলবো যে সবার আগে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। যে কোনো কিছু আবার ফিরে আসলে, নতুন করে দেখলে ভালো লাগে। আর এই নতুন দেখার কালে আজকের প্রথম পর্বে আমরা যাকে পেয়েছি তাকে আমরা পরিচয় করিয়ে দিব, কিন্তু এইরকম নয় যে আমাদের সাহিত্যেও যেরকম থাকে যে আমরা এক নামে অনেক সাহিত্যিককে চিনি, আবার অনেক সাহিত্যিক থাকেন সাহিত্যিকদের সাহিত্যিক, আবার অনেক লেখক কবি থাকেন যারা একটু আড়ালে থাকেন, নিজের মতো কাজ করেন, বিভিন্ন বিভাগে, শাখায় কাজ করেন। এইরকমই একজন বৈচিত্র্যময় মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। আপনারা হয়তো কেউ কেউ তাকে চেনেন, আর যারা চেনেন না, আমি মনে করি যে আজকে সুযোগ হবে। সেই রকমই একজন নান্দনিক, বৈচিত্র্যময়, প্রাজ্ঞ কথা সাহিত্যিক আমাদের সঙ্গে আছেন। তার নাম নুরুদ্দিন জাহাঙ্গীর। তাকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সঙ্গে আপনাদের সুবিধার্থে চলুন একটু জেনে আসি তার সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য। ইতিহাস, সমাজ বাস্তবতা, মুক্তিযুদ্ধ, মানুষের অন্তর্লোক এবং সমকালীন রাজনৈতিক সাংস্কৃতিক বাস্তবতাকে নিজস্ব ভাষা ও আখ্যান ভঙ্গিতে রূপদান করে নুরুদ্দিন জাহাঙ্গীর সমকালীন বাংলা কথা সাহিত্যে একটি স্বতন্ত্র অবস্থান নির্মাণ করেছেন। তার রচনায় যেমন রয়েছে দেশ ও কালের গভীর অন্বেষণ, তেমনি রয়েছে প্রান্তিক মানুষের জীবন, বিশ্বাস, সংকট ও স্বপ্নের বহুমাত্রিক পাঠ। 1965 সালের 5 নভেম্বর
ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণ তারুয়া গ্রামে তার জন্ম। পিতা ইউনুস মিয়া এবং মাতা পিয়ারা বেগম। কৈশোরেই লেখালেখির সূচনা। 1981 সালে স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প সুখী। পরবর্তী সময়ে গল্প, উপন্যাস, প্রবন্ধ, গবেষণা ও অনুবাদ সব ক্ষেত্রেই তিনি রেখেছেন স্বকীয়তার স্বাক্ষর। পেশাগত জীবনে 11তম BCS প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে 1993 সালে সহকারী কমিশনার পদে যোগদান করেন এবং অতিরিক্ত সচিব পদ থেকে 2024 সালে অবসর গ্রহণ করেন। তার প্রথম গল্পগ্রন্থ ভোরের জন্য প্রতীক্ষা প্রকাশিত হয় 2001 সালে। প্রায় 3 দশকের লেখালেখির জীবনে তার 10টি উপন্যাস, 7টি গল্পগ্রন্থ, 1টি প্রবন্ধ গ্রন্থ, 2টি গবেষণা গ্রন্থ, 4টি অনুবাদ গ্রন্থ এবং 3টি সম্পাদিত গ্রন্থ প্রকাশিত হয়েছে। দেশীয় চিকিৎসা পদ্ধতি, নৃগোষ্ঠীর জীবন ও উন্নয়ন এবং রবীন্দ্রনাথের দেখা বাংলাদেশের নানা দিক নিয়ে তার গবেষণামূলক কাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যদিকে কৈবর্ত সমাজ, নিম্নবর্গের নারী ও রোহিঙ্গাদের জীবন ও সংকট নিয়ে তার একাধিক গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। নুরুদ্দিন জাহাঙ্গীরের সাহিত্য জগৎ একদিকে ইতিহাস সচেতন, অন্যদিকে গভীরভাবে মানবমুখী। বিষয় বৈচিত্র্য, নির্মাণশৈলী, অসাম্প্রদায়িক মানবিক দৃষ্টিভঙ্গি এবং নতুন আখ্যান ভাষার জন্য তিনি সমকালীন বাংলা সাহিত্যে বিশেষভাবে সমাদৃত। বাংলা কথা সাহিত্যে তার সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি 2023 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। নির্বাচিত গল্পগ্রন্থ: ভোরের জন্য প্রতীক্ষা, উত্তরসূরিগণ, রবীন্দ্রনাথ উপমা এবং আমি, মরণচাঁদের রবীন্দ্রনাথ, মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র, পুষ্পিত ফাগুন সায়ান্নের আগুন এবং ভেগাসের রঙ্গনশালায় বিদেশিনীর সঙ্গে। নুরুদ্দিন জাহাঙ্গীর ভাই সম্পর্কে আমরা জেনে এলাম। এইবার আসুন মানুষটির সঙ্গে সরাসরি কথা বলি। জাহাঙ্গীর ভাই, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। বেঙ্গল বুকস এবং TBS-কে ধন্যবাদ যে এই ধরনের চমৎকার একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি আজকে মনে করছি যে আমার পাঠকদের সাথে এবং দর্শকদের সাথে আমার নতুন করে একটা সংযোগ স্থাপন হবে। আমি মনে করছি যে আমার সঙ্গেও একটা সংযোগ স্থাপন হবে আপনার, যেটা সুদূর প্রসারী একটা প্রভাব হয়তো ফেলতে পারবে। কারণ আমার অনেক কৌতূহল তৈরি হয়েছে আপনার কাজগুলো পড়ে, আপনার সম্পর্কে জেনে। আমি শুরুটা করি রবীন্দ্রনাথ দিয়ে। আমাদের সাহিত্যের তো মহিরুহ বলা যায় রবীন্দ্রনাথকেই। আপনার একটি বই আছে রবীন্দ্রনাথ উপমা ও আমি, তারপর একটি বই আছে মরণচাঁদের রবীন্দ্রনাথ, আর একটি মাটির প্রদীপ ছিল, সে কহিল, সেটাও রবীন্দ্রনাথ। মাটির প্রদীপ রবীন্দ্রনাথ। তো এই রবীন্দ্রনাথের সাথে আপনার সংযোগটা, আমাদের সবার সংযোগের গল্পটা তো আলাদা, আপনারটাও একটু শুনি। রবীন্দ্রনাথের সাথে আসলে আমার সংযোগ সত্যিকার অর্থে পাঠ্য বইয়ের মধ্য দিয়েই ছোটবেলায়। তারপরে পাঠ্য বইয়ের বাইরে রবীন্দ্রনাথকে জানাশোনার সুযোগ হয়েছে আমার স্কুল জীবনের শেষের দিকে পাবলিক লাইব্রেরিতে যাওয়া আসার মধ্য দিয়ে। তার গল্পগুচ্ছ তখন আমার পড়া হয় এবং উপন্যাস পড়ার চেষ্টা করেছি, কিন্তু তখন আমি সেগুলো ধারণ করতে পারিনি। পরবর্তীতে কর্মজীবনে রবীন্দ্রনাথের যে জমিদারি ছিল আপনার কালীগ্রাম পরগনা, এটা বৃহত্তর রাজশাহী বা নওগাঁর এখন পতিশোর যেটা পড়েছে, সেই পতিশোরের উপজেলা হচ্ছে আত্রাই। আত্রাইতে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালনকালে আমি রবীন্দ্রনাথের সম্পর্কে জানাশোনার চেষ্টা করি এবং সেই জানাটা ছিল আমার জন্য একটি অসাধারণ আবিষ্কার বলা চলে, অথবা মৌলিক জানাশোনার মধ্যে সেটা পড়েছে। এবং সেই জানা থেকে আমি রবীন্দ্রনাথকে কেন্দ্র করে এবং রবীন্দ্রনাথকে আরও বেশি জানার মধ্য দিয়ে আমার যে বোধ তৈরি হয়েছে, সে বোধের একটি বহিঃপ্রকাশ আমার লেখালেখিতে ঘটেছে এবং সেগুলো আপনারা জানেন। হয়তো প্রসঙ্গত আমি বলতেও পারি, রবীন্দ্রনাথকে ঘিরে বা তার চিন্তা চেতনা, তার অবস্থান বাংলাদেশে, তার অবদান এবং সাধারণ মানুষকে নিয়ে তিনি কিভাবে চিন্তা করতেন, বা সাধারণ মানুষ বুদ্ধিজীবী মহল নয় বা লেখক সাহিত্যিক নয়, সাধারণ প্রান্তিক জনতা, কৃষক সমাজ,
জমিদার হিসাবে কিংবা মানুষ হিসাবে তাকে কিভাবে দেখছিলেন, সেটি আমরা রবীন্দ্রনাথের সে জমিদারি যিনি 1890 সনে শাহজাদপুর এবং শিলাইদহ সহ আমাদের আত্রাইয়ের প্রতিশর এই এলাকা তার জমিদারি ম্যানেজারির দায়িত্ব তিনি পেয়েছিলেন। সেই সময় থেকে তিনি বিশেষ করে উত্তরবঙ্গে পদ্মার বোটের কথা আমরা জানি, জি, উত্তরবঙ্গের চলনবিল শাহজাদপুরে আসা যাওয়ার কথা আমরা জানি, থাকার কথা জানি, তার বাড়িগুলো ওখানে রয়ে গেছে এখনো। সেই সময় তিনি সাধারণ মানুষ, গ্রাম বাংলার মানুষকে বর্ষাকালে বিশেষ করে এবং প্রতিশর এলাকায় শীতকালে তিনি দেখেছেন। মানে আপনি জেলে, কৃষক, মজুর এদের সঙ্গে খুব সাধারণ মানুষ। এটা কি জমিদার রবীন্দ্রনাথের কথা বলছেন আপনি, না আমি একজন মানুষ হিসেবে, সাহিত্যিক হিসেবে? তিনি এসেছিলেন জমিদার রবীন্দ্রনাথ হিসাবে, কিন্তু পরবর্তীকালে আসার পরে তার প্রথম বোধহয় মানুষ দেখার সুযোগ হয়েছিল আমাদের উত্তরবঙ্গেই। এর আগে তিনি যা দেখেছেন সেটা হচ্ছে কল্পনার জগৎ নিয়ে, এর আগে তিনি দেখেছেন একজন সাহিত্যিকের দৃষ্টিতে, কিন্তু সত্যিকার অর্থে মানুষের কাছাকাছি একজন মাটি এবং জমিদারির ব্যবস্থাপক হিসাবে, তিনি ম্যানেজার হিসাবে কিন্তু এসেছিলেন সত্যিকার অর্থে, জমিদার হয়ে আসেন নাই। তাকে জমিদারি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল, যেটা এখনকার ধরেন যে আমাদের সহকারী কমিশনার ভূমি যে কাজটি করেন, খাজনা আদায় করেন, তো সেই খাজনা আদায় এবং ভূমি ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু তিনি এসেছিলেন যেহেতু জমিদারির পুত্র হিসাবে বা জমিদারের প্রতিনিধি হিসাবে, তিনি এখানে এসে সত্যিকার অর্থে তার যে কবি মনটা ছিল এবং তার যে বিশাল হৃদয় ছিল, সেই হৃদয়ের উন্মোচন যদি আমরা বলি, সেই হৃদয়ের যে একটা মানুষকে দেখার ভাবনা, তার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা সেখান থেকেই বদলে গিয়েছিল, মানে 1891 সন থেকে। এবং আপনারা জানেন কি না যে রবীন্দ্রনাথ তখনই সন্ধ্যা কবিতায় তিনি লিখেছেন, এবং এবার ফেরাও মোড়ে কবিতা ওই সময়ে লেখা, যেটা রাজশাহী এবং প্রতিশরে বসে লেখা। তারপর তিনি 2 বিঘা জমি, এইসব কিন্তু সব তার জমিদারি দেখাশোনার পার্সপেক্টিভ থেকে বা ওই প্রেক্ষাপট থেকে তিনি লিখেছেন এবং সাধারণ মানুষের কষ্ট থেকে লিখেছেন। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ সেখানে এসে যে 1913 সালে নোবেল পুরস্কার পেলেন, সেই নোবেল পুরস্কারের পুরো অর্থটা দিয়েই আপনার ওখানে কৃষি ব্যাংক স্থাপন করেছিলেন, এটা পুঁজি দিয়ে। পরবর্তীকালে এই কৃষি ব্যাংক এবং সমবায় ব্যাংক যেটা উনি প্রতিষ্ঠা করেছিলেন, সেটি আইনের কারণে ওইটি বাজেয়াপ্ত হয়ে গিয়েছিল, ওই টাকা পয়সা। তিনি আর ওই টাকা পয়সা নিতে পারেননি। তিনি যে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এই টাকা বিনিয়োগ করেছিলেন বা কৃষকদের জন্য এই কুশীলজীবীদের কাছ থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, এটি কিন্তু আমাদের ক্ষুদ্র ঋণের প্রথম একটি উদ্যোগ ছিল, যে উদ্যোগটির কথা আমরা আসলে স্বীকার করি না, আমাদের বুদ্ধিজীবীরাও তেমন স্বীকার করেন না, তবে কেউ কেউ ইদানিং লিখছেন। তো এই দৃষ্টিভঙ্গিগুলো আমরা পাই তার প্রবন্ধগুলোতে, মানে তার পল্লী সমাজ, তারপরে পল্লী উন্নয়ন নিয়ে তার অনেকগুলো দারুণ প্রবন্ধ আছে, কিভাবে পল্লী সমাজকে জাগ্রত করা যায়। তিনি হিতৈষী সংঘ করেছিলেন, তিনি মানে এই ধরনের আরও কিছু কিছু সোসাইটি গড়ে তুলেছিলেন, যেটা আমাদের সেলফ মানে উন্নয়ন, আত্ম উন্নয়ন যেটা সম্ভব। তো ওই কাজগুলো করেছিলেন যেহেতু আমার মনে হয়েছে যে এগুলো মানুষের জানা দরকার, এবং এগুলোকে চিন্তা করে আমি তার সময়টাকে ধরে এনে এবং তার সময়টাকে আমার সময়ে কিভাবে আমরা মূল্যায়ন করছি, মানুষ কিভাবে মূল্যায়ন করছে, সে নিয়ে আমি কিছু লেখা। কিন্তু আপনার এই লেখাগুলো তো ফিকশন ধর্মী, আমার যত আমি আসলে ফিকশনই লিখি মূলত। তো ফিকশন যেহেতু লিখি, সেই হিসাবে আমি ফিকশন লিখেছি, তবে কয়েকটি প্রবন্ধ আমি লিখেছি যেগুলো বাংলা একাডেমি গবেষণা পত্রিকা, তারপর আপনার নতুন দিগন্ত সিরাজুল ইসলাম চৌধুরী সম্পাদিত পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং কিছু দৈনিক পত্রিকায়। নতুন দিগন্ত প্রসঙ্গে মনে পড়লো যে এটা তো সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের একটা, আমি বলবো বাংলাদেশে এটা খুব গুরুত্বপূর্ণ, গাম্ভীর্যপূর্ণ একটা পত্রিকা, অনেক সিরিয়াস বিষয় এখানে লেখা প্রকাশিত হয়। তো আমি যতদূর জানি যে আপনার উপন্যাস ধারাবাহিকভাবে এখানে প্রকাশিত হতো। এটি খুবই দারুণ একটি বিষয় ছিল আমার জন্য। 2004 সনে আমার এক বন্ধুর মাধ্যমে আমাকে নতুন দিগন্তে লেখা পাঠানোর সুযোগ হয়েছিল, এবং খুব আমার জন্য একটি দারুণ চমক ছিল যে
তখন হরিপদ দত্ত কথা সাহিত্যিক, জি জি জি, তিনি নতুন দিগন্তে নির্বাহী সম্পাদক ছিলেন, জি। সিরাজ ইসলাম চৌধুরী স্যার সম্পাদক। হরিপদদা আমাকে একটা চিঠি লিখলেন যে আপনার একটি গল্প আমরা পেয়েছি এবং গল্পটি আমাদের পছন্দ হয়েছে, সিরাজ ইসলাম চৌধুরী স্যার আপনার সাথে কথা বলতে চান, আপনি যদি ঢাকায় আসেন আমাদের সাথে দেখা করবেন। আমি এলাম, আসার পরে স্যারের সাথে আমার প্রথম পরিচয় সরাসরি এবং কথা হয়। স্যার আমার গল্পের বেশ প্রশংসা করলেন, অথচ এই গল্পটি এর আগে 2-3টা দৈনিকে আমি পাঠিয়েছিলাম, কেউ ছাপতে রাজি হয়নি। আচ্ছা, তিনি বলেছেন যে এই গল্পটি খুব দারুণ একটি গল্প, আপনার আর কোনো গল্প আমি পড়ি নাই, কিন্তু এটি ভালো লেগেছে। তারপর থেকে নতুন দিগন্তে স্যার বললেন যে আপনার সব লেখা আমাদের কাছে পাঠাবেন, আমরা সম্ভব হলে সব লেখাই ছাপাবো। আমি অনেকগুলো গল্প পাঠালাম। আপনি যেটা বললেন যে রবীন্দ্রনাথ উপমা এবং আমি, এটি নতুন দিগন্তে ছাপা হয়েছে। মরণচাঁদের রবীন্দ্রনাথ, সেটিও নতুন দিগন্তে ছাপা হয়েছে। তো এরকমের আরও কিছু গল্প আমার খুব গুরুত্বপূর্ণ গল্প, যেগুলো আমি মনে করছি বা পাঠক আমাকে বলছে যে গল্পগুলো ভালো হয়েছে, সেই গল্পগুলো নতুন দিগন্তে ছাপা হয়েছে। পরবর্তীকালে বড় লেখা বিলডাকিনী, একটি বেশ বড় উপন্যাস, এটি ত্রয়ী উপন্যাস। এটি উত্তরবঙ্গের প্রেক্ষাপটেই বিলঞ্চলের মানুষগুলোকে নিয়ে, আপনার ধরেন যে যাদেরকে আমরা বলি যে তৃণমূলের মানুষ, যাদেরকে আমরা সাধারণ বা প্রান্তিক জনতা বলি, সেই প্রান্তিক জনতার জীবনযাপন, গ্রামীণ জীবনযাপন এখন কেমন, এই সময়ে এসে আমরা কেমন দেখছি। আমরা গ্রাম নিয়ে উপন্যাস পেয়েছি 60-এর দশকে, 70-এর দশকে এবং তারও আগে। সেই সময়ের উপন্যাসগুলোতে গ্রাম জীবন খুব রোমান্টিক অথবা খুব চমৎকার ভাবে উঠে এসছে। তারাশঙ্করের গ্রাম যেমন, অথবা বিভূতিভূষণের গ্রাম যেমন, সেই গ্রাম তো এখন আর নাই। সেই গ্রাম পাল্টে গিয়ে সেই গ্রামে রাজনীতি ঢুকেছে, সেই গ্রামে মস্তানি ঢুকেছে, সেই গ্রাম বদলে গেছে। সেই গ্রাম যত আধুনিক হয়েছে, রাস্তাঘাট হয়েছে, তত জটিল হয়েছে, সেখানে রাজনীতি তত বেশি প্রভাব ফেলছে এবং তত বেশি দলীয় প্রভাব ফেলছে, তত বেশি সেখানে সাম্প্রদায়িকতার মাথাচাড়া দিয়ে উঠছে, তত বেশি সেখানে মানুষ নিপীড়িত হচ্ছে, তত বেশি একটা শ্রেণীর দ্বারা মানুষ সেখানে শাসিত শোষিত হচ্ছে। আমার বিলডাকিনী উপন্যাসে সেই বিষয়গুলো উঠে এসছে। আমি ওখানে কেন্দ্রীয় চরিত্র করেছি একটি প্রান্তিক, মানে একটি নিপীড়িত নারীকে। আমরা জানি যে আমাদের নারী জাগরণের বিষয়গুলো নিয়ে লেখালেখি হয়েছে, আমাদের মহিষী বেগম রোকেয়াও আছেন, আমরা প্রথমেই তাকে স্মরণ করি। এবং একই সঙ্গে তার পরবর্তীকালে তার উত্তরসূরি হিসাবে আমাদের মধ্যে যে ধরনের চেতনা জাগরিত হওয়া দরকার ছিল, নারীদের যে রকমের জাগরণ দরকার ছিল, সে রকমের জাগরণ আমরা লক্ষ্য করি না। লক্ষ্য না করার পেছনে আমাদের রাজনীতি, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের বুদ্ধিজীবিতা এবং আমাদের সংস্কৃতির অবমূল্যায়ন, অবক্ষয় এবং আমরা সংস্কৃতি থেকে দূরে সরে যাওয়া, এইসব কাজ করেছে। ধর্ম সাম্প্রদায়িকতা আমি বলেছি, এগুলো কাজ করেছে। এবং আমাদের যে বিরুদ্ধ দিকে, আমাদের পশ্চাৎপদতার দিকে যাত্রা, এই যাত্রাটি কাজ করেছে। এই যাত্রা পশ্চাৎপদতার দিকে যাওয়ার ক্ষেত্রে আমাদের রাজনীতি, দলের সীমাবদ্ধতা, এগুলো কিন্তু খুব বেশি প্রভাব ফেলেছে বলে আমি মনে করছি। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা পশ্চাৎমুখী হয়ে গেছে। যেটা সামনে এগিয়ে যাওয়ার কথা ছিল সেটি নাই। আমাদের যে জাতীয়তাবোধ, আমাদের যে চেতনা মূলানুগ হওয়ার কথা ছিল, সেই জায়গাতে আমরা নাই। ক্রমশ আমরা আস্তে আস্তে আমাদের মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সরে যাচ্ছি। কেবল বিচ্ছিন্নতা আমাদের মধ্যে আসছে, আমাদের সমাজ ভেঙে যাচ্ছে। আমাদের সমাজগুলো আর সে আগের মতো বন্ধনের মধ্যে নেই। সমাজের পরস্পর যে লেনদেন, পরস্পর যে ভাব বিনিময়, সেটি ঘটছে না। আমরা একা হয়ে যাচ্ছি। এই একা হয়ে প্রেক্ষাপটে আমি দেখছি যে তবু 2-1 মানুষ সংগ্রাম করছে। বিলডাকিনীতে এরকম চরিত্র সৃষ্টি আমি করেছি এবং আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্কের যে অবক্ষয়টা ঘটেছে সেগুলো আমি নিয়ে এসেছি। নারীর যে অবমূল্যায়ন হচ্ছে, নারীকে যে অসম্মান জানানো হচ্ছে, আমাদের যে শিশুদের অসম্মান জানানো হচ্ছে, এই বিষয়গুলো আমি এখানে নিয়ে আসি। নারী জাগরণের কথা এখানে আছে। একজন লেখক হিসাবে আমি আশাবাদী লেখক এবং আশাবাদিতার দিক থেকে ওখানে আমার কিছু চরিত্র সৃষ্টি করেছি আমি, যেটা হয়তো বাস্তবে আপনারা নাও পেতে পারেন। আমি যদি এইরকম করে বলি, আমি জানি না আপনি দ্বিমত হবেন কিনা, যে আপনি এক অর্থে খুব সৌভাগ্যবান লেখক। আপনি লেখালেখির একদম শুরুর দিকের পর্যায়ে সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের মতো মানুষের বদান্যতা পেয়েছেন, সুযোগ পেয়েছেন। অন্যদিকে
আপনি কাজ করেছেন প্রশাসনিক একটা জায়গায়, ফলে আপনার পুরো বাংলাদেশকে দেখা হয়েছে। এই যে আপনি আত্রাইলের কথা বললেন, এরকম নিশ্চয়ই অনেক জায়গায় আপনার কর্মজীবনে থাকতে হয়েছে। এবং সাধারণত এরকম হয় যে এটা আমি খুব জেনারেলাইজ করে বলছি না, সাধারণত এরকম হয় যে প্রশাসনিক মানুষরা একটু কঠোর হয়, তারা একটু উপরতলা থেকেই দেখে সব কিছু। কিন্তু আপনার লেখা পড়ে এবং আপনার সঙ্গে কথা বলে সবসময় মনে হয় যে আপনি একটা কোমল দরদি মন নিয়ে এই যে কাছ থেকে মানুষগুলোকে দেখার সুযোগ পেয়েছেন, তাদের দুঃখ যন্ত্রণা বঞ্চনাগুলো তুলে নিয়েছেন। এবং এইটা আপনার লেখাকে একটা অন্য দিকে, যেটাকে তাত্ত্বিকভাবে আমরা সাবঅল্টার্ন বলি, নিম্নবর্গের মানুষের কথা বলা, সম্ভবত এরকম দিকে গেছে, আমি যদি সঠিক। আপনি সত্যিকার অর্থে সঠিক অর্থেই বলেছেন যে নিম্নবর্গ যেটা বর্গায়িত করা হয়, আসলে মানুষকে বর্গায়িত করা ঠিক নয়। আমি মনে করছি মানুষই, মানুষের মধ্যে বিভাজন আছে, অর্থনৈতিক একটা বিভাজন, এবং মানুষের মধ্যে বিভাজনটা আছে শিক্ষা দীক্ষার দিক থেকে বিভাজন, কিন্তু ওভারঅল সামগ্রিক মানুষের মধ্যে বিভাজিত হওয়া ঠিক নয়, এটা আমি মনে করছি। তো আপনি যে কথাটা বলছিলেন যে প্রশাসনে আমি কাজ করতাম এবং এখন অবসরে আছি, প্রশাসনকে আমি প্রশাসনের মধ্যে সীমিত রেখেছি এবং আমার লেখক সত্তাকে আমি লেখক সত্তার মধ্যে ধরে রেখেছি। প্রশাসনকে কখনোই লেখক সত্তার মধ্যে ঢুকতে দেইনি, আবার লেখক সত্তাকে প্রশাসন দ্বারা কখনো শাসিত হইতে আমি দেওয়ার চেষ্টা করিনি, কখনই না, আমি এটা অ্যালাউ করিনি। আর আরেকটা যেটা বললেন যে গত 23 তারিখ আমাদের সিরাজ ইসলাম চৌধুরী স্যারের জন্মদিন গিয়েছে, তার 91তম জন্মদিন। স্যারের প্রতি আজকে আমার একটা শ্রদ্ধা জানানোর বিশেষ সুযোগ হয়ে গেল। তো এবং আপনি যে কথাটি বলছেন যে ঢাকার কোনো পত্রিকায় সিরাজ ইসলাম চৌধুরী আমার গল্প প্রথম ছেপেছেন, সেটি 3 প্রহর নামের গল্পটি, এবং এই গল্প দিয়ে ঢাকার পত্রিকায় ঢাকার পাঠকের সাথে আমার পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। এবং আরেকটা যে কথা বললেন যে এই তৃণমূল পর্যায়ের মানুষ অথবা নিম্নবর্গের মানুষ আমার গল্পের বিষয়বস্তু, প্রশাসনে চাকরি করার কারণে আপনি সত্যিকার অর্থেই বলছেন যে আমার বাংলাদেশের অনেক গ্রামের মানুষের এবং বৃহত্তর জনগোষ্ঠীর সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। এবং বৃহত্তর জনগোষ্ঠী অন্তর্ভুক্ত করে যারা শাসিত হচ্ছে তারা এবং যারা শাসন করছে তারা, উভয় দিক থেকে আমাকে দেখার সুযোগ করে দিয়েছে আমার চাকরি। ফলে প্রশাসন কিভাবে চলে, প্রশাসন কার দ্বারা প্রভাবিত হয়, কিভাবে শাসিত হয়, প্রশাসন কিন্তু শাসিত হয়, আবার প্রশাসন আবার সাধারণ মানুষকে শাসনই করে। আমরা ব্রিটিশ কলোনিয়াল যুগ থেকে এই লিগাসিটা ধারণ করেছি এবং আমাদের দৃষ্টিভঙ্গিটা খুব একটা পরিবর্তন হয়নি। আমি ওখান থেকে একটু বেরিয়ে এসে দেখবার চেষ্টা করেছি আসলে মানুষের জীবন কেমন। সেই যে প্রশাসনের ছত্রছায়া বলি বা প্রশাসনের বন্ধন বলি বা সীমাবদ্ধতা বলি, সেই সীমাবদ্ধতার বাইরে এসে যে দেখার দৃষ্টিভঙ্গি, সেটা আমার লেখকের দেখার দৃষ্টিভঙ্গি। সেখানে আমি কখনো কম্প্রোমাইজ করার চেষ্টা করিনি। আপনি হয়তো জানেন বা পাঠক হয়তো জানে বা দর্শক জানেন যে আমার একটি গল্পের নাম মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র। তো মাননীয় মন্ত্রীর জন্য মানপত্র সেটি কিন্তু একটা স্যাটায়ার। আসলে মাননীয় মন্ত্রীদের সচরাচর কেমন দৃষ্টিভঙ্গি থাকে, মানুষ তার কাছে কি প্রত্যাশা করে, তারা কিভাবে মন্ত্রী হয়ে ওঠেন অথবা কী ধরনের যোগ্যতা, দক্ষতা এবং চিন্তা ভাবনা থেকে তারা ওই পর্যায়ে পৌঁছেন, এখানে একটুখানি ইঙ্গিত করার চেষ্টা আমি করেছি, সেটা খুব সৎভাবে চেষ্টা করেছি। এবং যখন এটা গল্পটা প্রকাশিত হয় নতুন দিগন্তেই, তখন আমাকে একজন পলিটিক্যাল লিডার ফোন করে বলেছিলেন যে এই গল্পটি তো দারুণ, আপনি এটা কোন মন্ত্রীর চিন্তা করে লিখেছেন। তা আমি বললাম যে আপনার কোন মন্ত্রীর কথা মনে পড়ে এখানে? তিনি আমাকে বললেন যে আমি তো একজনের কথা বলতে পারবো না। তা আমি বললাম তাহলে তো অনেক মন্ত্রী হয়তো আপনার দৃষ্টিভঙ্গিতে এই গল্পের চরিত্র হতে পারে। ভালো কথা। ঠিক তেমনি আমরা চরিত্র নিয়েও আমি গল্প লিখেছি। তো তার মানে আপনি নিয়েছেন আপনার অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা থেকেও নিয়েছেন অনেক। আমরা একটু অন্য প্রসঙ্গে যদি যাই, যে সচরাচর আমরা যারা বাংলায় লিখি, আপনাকে দেখি যে রোহিঙ্গা টেলস, আপনার একটা ইংরেজি বই আছে, টেল অফ রোহিঙ্গা, আর আরো একটা ইংরেজি বই আপনার আছে।
আবার আপনি অনুবাদও করছেন ইংরেজি থেকে। ট্র্যাডিশনাল মেডিসিন নামে আমার একটা জি ইংরেজি বই আছে, জি, গবেষণা। হ্যাঁ। ওইটা আমি আলাদা প্রশ্ন করতে আগ্রহী, যদিও আমাদের হাতে সময় একটু কম আছে। এই যে দুটো ভাষায় যাতায়াত করা সমানভাবে, এই দক্ষতাটা আপনার কোত্থেকে কিভাবে এলো? এবং এই যে একদম অন্যরকম একটা বিষয় ট্র্যাডিশনাল মেডিসিন, অর্থাৎ আমাদের ভেষজ অথবা লোকায়ত চিকিৎসা ইউনানি পদ্ধতি, আয়ুর্বেদ, যেটা এশিয়াটিক থেকে বইটা হয়েছে। এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ। জি। তো সাধারণত আপনার যে সাহিত্যযাত্রা, এটার সঙ্গে এটা তো অন্য অভিজ্ঞতার ফসল। আবার অন্যদিকে আমি দেখেছি যে আপনি উদ্বাস্তু নামে উপন্যাস লিখছেন, রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন, এই যে প্রান্তিক মানুষ, তারপর এই বঞ্চিত মানুষ, এইসব আগ্রহ। তো এই সব মিলিয়ে আমি একটু আপনার মানে পুরো সাহিত্য যাত্রাটা যদি মানে আমাদের দর্শককে একটু সাম আপ করে দেন, যে কিভাবে আসলে আপনার এত ডাইভার্সিটি তৈরি হলো। মানে খুব সংক্ষেপেই যদি বলতে চাই, তাহলে ইংরেজি ভাষায় আমার কোনো দক্ষতা নেই। ইংরেজি আমি খুব চেষ্টা করে করে শিখছি এবং চেষ্টা করে করে লিখছি। ইংরেজিতে আমি একদমই পারদর্শী নই, খুব স্বীকার করি। তারপরে মনে হয়েছে যে বিশ্বকে জানতে গেলে, বিশ্ব সাহিত্য সম্পর্কে জানতে গেলে ইংরেজি ভাষা আমাকে কিছু না কিছু শিখতেই হবে। এবং একজনকে আমার মনে পড়ছে, আমাদের শিক্ষক ছিলেন লেখক, প্রাবন্ধিক, বুদ্ধিজীবী শান্তনু কায়সার। আমার কলেজ শিক্ষক ছিলেন, তিনি সিরাজ ইসলাম চৌধুরীরই ছাত্র। শান্তনু কায়সার আমাকে বিশ্ব সাহিত্য সম্পর্কে প্রথম পরিচয় করান ইউলিসিস কবিতার পাঠের মধ্য দিয়ে, এবং তিনি বিশ্ব সাহিত্য, মহাকাব্য এসব সম্পর্কে বলছেন। আমি স্পার্টাকাস পড়েছিলাম অনুবাদে, বিশ্ব সাহিত্যের প্রথম পাঠ। তারপরে ওয়ার এন্ড পিস পড়েছি অনুবাদে। তো এইসব পড়ার মধ্য দিয়ে বিশ্ব সাহিত্য আমাকে মানে আকৃষ্ট করেছে। পরবর্তীকালে চিনু আচিবে, তারপরে তায়েব সালি, এই রকমের আরো অনেক লেখক। তায়েব সালির তো বোধহয় আপনি অনুবাদও করেছেন। তায়েব সালির একটি অনুবাদ আমার প্রকাশিত হয়েছে বেঙ্গল বুকস থেকে, দ্য সিজন অফ মাইগ্রেশন টু দ্য নর্থ, যেটা আমি উত্তরে অভিবাসনের মৌসুম, এখানেও মাইগ্রেশন। তো যে কথা আপনি বলছিলেন যে আমি বিচিত্র দিকে আমার মানে চিন্তা গিয়েছে, তো রবীন্দ্রনাথের ভাষায় আমি বলতে পারি যে বিচিত্র দিকে গেলেও আমার সেই বিচিত্র যাওয়াটা অতটা যে গভীরে গেছে তা আমি বলবো না, কিন্তু যতটুকু গিয়েছে ততটুকু আমি খুব সৎভাবে মানে নেয়ার চেষ্টা করেছি। রোহিঙ্গাদের ক্যাম্পে আমি চাকরি করেছি, কাজ করেছি। 3-3.5 বছরের অভিজ্ঞতা তাদের সাথে থাকার আমার হয়েছিল, সেই 93 থেকে 96 ডিসেম্বর পর্যন্ত, 94 থেকে 96 ডিসেম্বর পর্যন্ত। তো ওই থাকার সময়টাতে তাদের সম্পর্কে আমার গভীরভাবে জানার সুযোগ হয়েছে, ক্যাম্পের জীবন, এবং তাদের সাথে কথাবার্তা বলেছি। আমার বার্মাতে যাওয়ার বা মংডু, যেটা আরাকানের একটা শহর, জেলা, সেখানে যাওয়ার সুযোগ হয়েছে নদীর ওপারে। তো ওদের গ্রাম, ওদের মানুষ কিভাবে জীবনযাপন করে, এগুলো দেখার সুযোগ হয়েছে। সেই দেখা থেকে আমার মনে হয়েছে যে তাদের জীবন কথা নিয়ে লেখা যায়। এবং প্রথমে প্রবন্ধ লেখার চেষ্টা করেছিলাম, সেটি প্রশাসনিক কারণে বাধাগ্রস্ত হয় এবং আমি সেটি উপন্যাসের রূপ দিই, উদ্বাস্তু উপন্যাস। সেটি 2001 সনেই আমি লিখে ফেলি। এটি 2005 সনে বিচিত্রা, সাপ্তাহিক বিচিত্রা ঈদ সংখ্যা প্রকাশ হয়। 6 সনে এটি আগামী প্রকাশনী থেকে প্রকাশ হয়েছিল। এটি বলা যায় যে বাংলা সাহিত্যে রোহিঙ্গাদের নিয়ে 20 বছর আগে প্রথম উপন্যাস, এবং সেখানে আমি যা চিন্তা করেছি, সুদূর প্রসারী চিন্তা করেছি, তার প্রমাণ হিসাবে আমি 2017 সনে দেখেছি যে আমাদের নতুন করে রোহিঙ্গার ঢল নেমে আসছে, এবং তারই প্রেক্ষাপটে রোহিঙ্গাদের নিয়ে দ্বিতীয় উপন্যাস সোলেমন লিখেছি, যে বার্মাতে কি ঘটছে বা আরাকানে কি ঘটছে সেটার প্রেক্ষাপট নিয়ে। পাঠকরা সেগুলো চাইলে পড়তে পারেন। আর যেটা হয়েছে, আমি বার্মাকে এবং বার্মার মুসলমানদের জানার জন্য দ্য মুসলিম অফ বার্মা, মসিহেগারের একটি দারুণ গবেষণার বই, সেই বইটি আমি অনুবাদ করেছি। এটা যৌথ অনুবাদ। এটি আমার এক মানে বন্ধুর ছেলে সাথে নিয়ে দুজনে মিলে, আমি কাজের কারণে খুব ব্যস্ত ছিলাম, সে কিছু হেল্প করেছে এবং কিছু কাজ করেছে, আমি কিছু কাজ করেছি। তো এইটি আমি মনে করি যে বাংলাদেশের পাঠকদের জন্য, বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য রোহিঙ্গাদের উৎপত্তি, বিকাশ এবং মুসলমানদের বিকাশ বার্মাতে কীভাবে হয়েছিল, এটি একটি প্রামাণ্য দলিল। এটি পড়া উচিত, পাঠ করা দরকার, এটি আমাদের একটি জরুরি পাঠ। আপনি বলছিলেন যে আমার ইংরেজি উপন্যাস একটি আছে, এ টেল অফ রোহিঙ্গা আসলে উদ্বাস্তু উপন্যাসের ইংরেজি রূপ।
আচ্ছা। সেটি আমি মানে নিজেই নিজের অনুবাদ মতো করেছেন। করে চেষ্টা করেছি একটা রিরাইট করতে, যে এটি ঠিক অনুবাদ নয়, এটি Retold। মানে পুনর্লিখন বলা জি, চলে জি, ইংরেজিতে, রিটোল্ড। রিটোল্ড। তো যা হোক, ওইটি নিয়ে উদ্বাস্তু আর টোল অফ রোহিঙ্গা মূলত একই গল্প বাংলা এবং ইংরেজিতে। আর যে কথাগুলো আপনারা মেডিসিন নিয়ে বলছিলেন যে ট্র্যাডিশনাল মেডিসিন ইন জি, বাংলাদেশ, জি। বাংলাদেশে ওষুধ নিয়ে, ওষুধ শিল্প নিয়ে আমি গবেষণা করতে চেয়েছিলাম 2003 সনে। আমি পিএইচডি করবার সময়ে আমার মনে হলো যে ওষুধ নিয়ে গবেষণা করতে গেলে অ্যালোপ্যাথি নিয়ে গবেষণা করার চিন্তা করে দেখলাম যে অ্যালোপ্যাথি সব হচ্ছে জেনেরিক মেডিসিন, যেগুলো আমাদের প্যাটেন্ট বা রাইট নাই, কোনোটারই নাই, আমাদের নিজস্ব বলে কিছু নাই। তাহলে আমাদের নিজস্ব চিকিৎসা কি? আমাদের নিজস্ব চিকিৎসা হঠাৎ করে আমার সাধনা এবং শক্তি ওষুধালয় এবং একই সঙ্গে হামদর্দের দিকে চোখ পড়ল। এই তিনটি প্রতিষ্ঠান 100 বর্ষ পার করেছে। 100 বছর ধরে যে প্রতিষ্ঠান নতুন তাদের ওষুধগুলো বাজারে বিক্রি করছে এবং তাদের হাকিম কবিরাজ এরা আছে, বৈদ্যরা আছে, তাহলে এরা কি করছে? আমি খোঁজ খবর নিতে চেষ্টা করলাম এবং দেখলাম যে না, এই নিয়ে কোনো গবেষণা অথবা লেখালেখি বই নাই। তাদেরকেও জিজ্ঞেস করলাম, তারা বললো যে না, আমাদের ফর্মুলাগুলো কেবল আছে, অন্য কোনো গবেষণা এখানে হয়নি। আমি তখন অনেকটা স্বপ্রণোদিত হয়ে, যদিও আমার ইউনিভার্সিটি এবং আমার সুপারভাইজার আমাকে বলছিলেন যে এটি কঠিন কাজ হবে, তারপর আমি চ্যালেঞ্জটা গ্রহণ করেছি এবং আমার ইউনানি আয়ুর্বেদের ইতিহাস, ইউনানি আয়ুর্বেদের চর্চা, ইউনানি আয়ুর্বেদ ওষুধের যে কোম্পানিগুলো আছে তারা কি প্রোডাকশন করে, তাদের মান কতখানি, তাদের এই ওষুধগুলো কারা ব্যবহার করছে, কোন ধরনের অসুস্থতায় ব্যবহার হচ্ছে, এইগুলো চিন্তা করে আমি ওই গবেষণাটা করি এবং আমাদের হেলথ হিস্ট্রিটা, আমাদের হেলথ কেয়ার বা স্বাস্থ্য সেবার যে ইতিহাসটা, সেই ইতিহাসটা আমি প্রথমে এখানে আনবার চেষ্টা করি এবং তাতে করে আমার হেলথ হিস্ট্রিটা নতুন করে এখানে নিয়ে আসা সুযোগ হয় এবং একই সঙ্গে বর্তমানকালে এটা কি ধরনের চর্চা হচ্ছে, কারা নিচ্ছে, এটা পলিসিগত দিক থেকে আমি দেখবার চেষ্টা করেছি। অন্যদিকে আমার মনে হয় যে দুঃখিত আপনাকে ইন্টারাপ্ট করলাম, যে আমার মনে হয় যে বৈশ্বিক প্রেক্ষিতেও কেউ যদি জানতে চায় যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কেমন, কি হচ্ছে, আপনি মানে একদম সঠিকভাবেই বলেছেন যে আমাদের দেশে এটি কেমন ছিল। আমাদের আয়ুর্বেদ তো আপনি জানেন যে কয়েক হাজার বছর আগের থেকে, আয়ুর্বেদ মানে হচ্ছে জীবনের বিজ্ঞান, জীবন সম্পর্কিত বিজ্ঞান। সেই আয়ুর্বেদ যদি 2500-3000 বছরের আগে চর্চা হয়ে থাকে এবং তাদের যদি উত্তরসূরি আমরা হয়ে থাকি, বাংলায় আপনি জানেন যে কবিরাজ একটা সম্প্রদায়, আপনার একটি নিয়ে কাজ করছে সম্প্রদায়ই ছিল যারা চিকিৎসা করতো আমাদের দেশজ ভেষজ এবং উদ্ভিদ বা তৃণলতা পাতা এগুলো নিয়ে। এখনো কিন্তু আপনি আমাদের অ্যালোপ্যাথির ইতিহাসে যদি যান, গ্রিক মেডিসিন, সেই গ্রিক মেডিসিনও গাছগাছরা থেকেই প্রথম শুরু হয়েছিল। সকল ওষুধেরই উৎসটা হচ্ছে গাছগাছরা, পরবর্তীতে সিনথেটিক হয়েছে। তো আমাদের এই চিকিৎসা সম্পর্কে বিশ্ববাসী জানতে পারবেন এবং একই সঙ্গে আমার সেই গবেষণাতে বিশ্বে এই ভেষজ বা গাছপালার ওষুধ কিভাবে ব্যবহার হচ্ছে, সুদূর আমেরিকাতে, ইউরোপে এখন এটা খুব জনপ্রিয়তা লাভ করেছে, এটিও আমি এখানে তুলে ধরবার চেষ্টা করেছি এবং একটা ভালো লেখাই এটি আমি বলবো যে গবেষণাই হয়েছে। যদি ভালো লেখা না হতো, তাদের মানে আমাদের এশিয়াটিক সোসাইটির 100টি প্রথম প্রকাশিত বইয়ের মধ্যে আমার বইটি স্থান পেয়েছে এবং আমাকে তারা বলেছে যে তাদের 50 বছর পূর্তির সময়ে 2005-এ 50 বছর উপলক্ষে তারা 100 বই প্রকাশ করবে, 98তম বইটি আমার। তারা 50 বছরে মাত্র 100টি বই প্রকাশ করেছে, তার মধ্যে আমার বইটি আছে বলে আমি খুব কৃতজ্ঞ এবং খুব ধন্য মনে করছি। আমরাও খুব মানে গর্বিত বোধ করি যে আপনার এরকম, এবং আপনি যদি আমাকে অ্যালাউ করেন তো এটা মানে একটু ছোট মুখে বড় কথার মতো, এই যে আপনি সিনথেটিক বলছেন, তো আমাদের এই সিনথেটিক লেখালেখির যুগেও আপনাকে আমার খুব অথেন্টিক লেখক মনে হয়েছে। এটা আমার তরফ থেকে একটা কি বলবো, এটা শুভেচ্ছা হিসাবে আপনি নিতে পারেন যদি আপনি গ্রহণ করেন, এটা আমার মনে হয়েছে। আপনাকে ধন্যবাদ। আসলে আমি কোনো লেখককে সিনথেটিক লেখক মনে করি না। লেখক হতে গেলে তাকে সত্যিকার অর্থেই লেখক হয়ে উঠতে হবে। এই যে সত্যিকার অর্থে লেখক হয়ে উঠতে হবে। লেখকের ধরেন যে সীমাবদ্ধতা থাকে, আমি আমার মেধা অনুযায়ী যদি আমার সর্বোৎকৃষ্ট চেষ্টাটা করে যাই এবং সেখানে যতটুকু পৌঁছতে পারি, এটি হচ্ছে
আমার এক ধরনের সাফল্য। জি। আমি রবীন্দ্রনাথ হতে পারবো না, নজরুল হতে পারবো না, জি। জীবনানন্দ হতে পারবো না, কিংবা তারাশঙ্কর হতে পারবো না। আমি যদি সত্যিকার অর্থে নুরুদ্দিন জাহাঙ্গীর হয়ে উঠতে পারি, সেখানেই হচ্ছে আমার সার্থকতা। সেটা তুলনামূলক হতে পারে না। না, সেটা সেখানে আমার আমি লেখা। বলবো যে আপনি সত্যিকার অর্থেই একজন নুরুদ্দিন জাহাঙ্গীর হয়ে উঠেছেন, এবং সেইটার জন্য আমাদের ভালো লাগে আপনাকে পাঠ করতে, আপনার সঙ্গে কথা বলতে। আরও ভালো লাগতো যদি আরও একটু কথা বলা যেত, কিন্তু সময়ের তো একটা বাধা ধরা আছেই। তো শুধু দর্শক, আমরা কথা বলছিলাম নুরুদ্দিন জাহাঙ্গীরের সঙ্গে। আমার বিবেচনায় একজন সত্যিকারের লেখক, একজন অথেন্টিক লেখকের সঙ্গে কথা বলছিলাম। এরকম একটা বৃষ্টি ঝোড়ো আবহাওয়ার ভিতরেও আপনি এসেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি টিবিএস এবং বেঙ্গল বুকসকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি সুযোগ আমাকে করে দেওয়ার জন্য। আপনাদের অশেষ কৃতজ্ঞতা। আমার পাঠক এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের যারা দর্শক থাকবেন, আমাদের কথা যারা শুনলেন, তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ রইল। ধন্যবাদ। আপনার সৃষ্টিময় দীর্ঘজীবন কামনা করছি। শুধু দর্শক, আজকের মতো আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস লিটটকের আগামী পর্বে। ধন্যবাদ।